অধীর চৌধুরীর বেড পার্টনার। আপনি এটা বলছেন? হ্যাঁ, অধীর চৌধুরীর বেড পার্টনার। এক বেডে শয়, ঘুমায়, তাহলে বেড পার্টনার না তা কিছু। ওর যে অরিজিনাল মিসেস ছিল অর্পিতা চৌধুরী, সে তো অনেক আগে ইনারি দয়াতে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। ইনারি পয়জন খেয়ে তিনি ব্রেন ডাল হয়ে গিয়ে তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। ফোন করেছিল দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এত ব্যস্ততার মধ্যে তেনারা থাকেন, তেনারা এইসব নিয়ে আমাকে এখন ফোন করে। আপনি এত ছোট হয়ে গেছেন। হ্যাঁ, আমাদের কোনো গুরুত্ব তো নাই। যদি গুরুত্ব থাকতো তাহলে কি আর এত কথা বলার বা এত বারবার অনুনয় বিনয় করার দরকার হতো? তোদের মতন তোলাবাজ আর তোদের মতন চোরদের নিয়ে কোনোদিন একই বেঞ্চে বসে আমি দল করতে পারবো না। এখনও বলছি, মমতা ব্যানার্জি যদি কাল বলে তুমি এত কথা বলছো, আমি তোমাকে টিকিট দিয়েছি, তুমি বিধায়ক হয়েছ, আমাকে কাল বললে আমি পরশুদিন ছুটির বারটা পার করে সোমবার এসে রিজাইন দিই। আমার বিধানসভায় আমার কথাই টিকিট হচ্ছে না। ব্লক সভাপতি আর জেলা সভাপতি আর্থিক লেনদেন করে তাদের টিকিট দিয়ে দিচ্ছে, ফর্ম দিয়ে দিচ্ছে। তাহলে আমাদেরকে মানে ঘোড়ার ঘাস কাটার জন্য তৃণমূলে। এটা আপনি কবে থেকে আজ করতে পেরেছেন যে আপনারা ঘোড়ার ঘাস কাটছেন? এটা অনেক দিন থেকেই আজ করছি। আমাদের বলতে পারেন 2023 সাল থেকে, মানে 23-এর লোকসভার আগের যে পঞ্চায়েত নির্বাচন হলো, কি অবস্থায় আমরা পড়েছি যে যারা থার্ড বেঞ্চে বসতো তারা ফার্স্ট বেঞ্চে, যারা পলিটিক্সের মধ্যেই ছিল না, ব্যবসাদার ছিল। তো আমাদেরকে আগের দিন 10টার সময় মেসেজ দেওয়া হলো যে দিদি 12টায় 12:30টায় নামবে, হেলিপ্যাডের এখানে আসতে হবে। তা আমার মতো একজন এতদিনের সিনিয়র রাজনীতিবিদ, আমার সেখানে হেলিপ্যাডে যাওয়ার লিস্টে নাম নাই। আমরা কি হেলিপ্যাডে যাওয়ার, মমতা ব্যানার্জিকে রিসিভ করতে ওখানে যাওয়ার যোগ্য নয়? তো কী করবো সেটা সময় কথা বলবে। আমি তো বলেছি 15ই আগস্ট পর্যন্ত এখনও যা চলছে, যা ঘটছে সেটুকু ওয়াচ করছি, আর এইভাবে করব। তারপরে গ্রাসরুটে নামবো। দল ওপেন হবে 1 জানুয়ারি 2026। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী, আমার সঙ্গে হুমায়ুন কবির সরাসরি রয়েছে। হুমায়ুনবাবু, বেঙ্গল লিবার্টি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাদেরও স্বাগত জানাই, গোটা বাংলার মানুষকে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের ঠিকঠাক করে চ্যানেল চালান এবং সত্য খবর মানুষের কাছে পরিবেশন করুন, এটাই বলব। প্রচুর তো জল্পনা চলছে, কি করবেন ভাবলেন? না, জল্পনার কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমরা আজকে নতুন কোনো পলিটিক্সের মধ্যে যুক্ত আছি এরকম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন 1984 সালে তিনি ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তিনি সরাসরি যাদবপুরের মতো জায়গায় প্রখ্যাত আইনজীবী সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে তিনি তার যোগ্যতা, তার মানুষের প্রতি যে ভালোবাসা, তিনি যে জননেত্রী, তার প্রমাণ শুরুতেই রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদর্শিতা বা তার যোগ্যতা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকা উচিত না। আমার মতো ক্ষুদ্র ব্যক্তিরও কোনো প্রশ্ন নেই। কিন্তু 2007 বারের সাংসদ, 3 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তারপরে 2011 সালে 34 বছরের বাম জামানাকে মানুষ সরিয়ে দিয়ে, উৎখাত করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। আজও আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্পূর্ণ আস্থা রাখি বা রেখেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যে জেলায় রাজনীতিটা করি, আমি 1982 সাল থেকে আজকে 2025 সাল, মানে 43 বছর আমার রাজনৈতিক কেরিয়ার। আজকে সেই জেলাতে যারা রাজনৈতিকে সামনের সারিতে রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, একসময় খলিলুর রহমান এমপি, জেলা সভাপতি, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান ইত্যাদি অনেক কিছু ক্ষমতা নিয়ে বসে আছে, কিন্তু এদের কোনো রাজনৈতিক ক্যারিয়ার নাই, কোনো ইতিহাস নাই, ব্যাকগ্রাউন্ড নাই। কারণ এরা 2018 সালে শুভেন্দু অধিকারীকে মালকড়ি দিয়ে 2019 সালে এমপি ভোটে দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারী 2020 সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে চলে গেছে। কিন্তু এই সমস্ত অযোগ্য লোকদেরকে
তৃণমূলে প্রতিষ্ঠা করে গেছে। বর্তমান নেতৃত্বও তাদেরকে মানে তাদের লম্বা কেরিয়ার থাক না থাক, তাদের কোনো কাজ করার বা সাধারণ মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা তারা পালন করুক না করুক, তারা কিন্তু যে কোনো কারণেই হোক তারা নেতৃত্ব দিচ্ছে। একইভাবে অপূর্ব সরকার, যে আমাদের সাংগঠনিক জেলার সভাপতি বহরমপুর মুর্শিদাবাদ, এ কাঁদির বিধায়ক। এ প্রথমে এসএফআই করতো কাঁদি রাজ কলেজে, তখন এসএফআই করতো। তারপরে 99 সালে কাঁদি কাউন্সিলরে জিতে আশিস রায় তিনি পরাজিত হয়েছেন, পেয়াত হয়েছেন, মারা গেছেন। সেই আশিস রায় কাঁদি পৌরসভার চেয়ারম্যান, আর এই অপূর্ব সরকার কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হলেন কাঁদি পৌরসভায়। সেই 99 সাল থেকে অদিত চৌধুরীর ছত্রছায়া থেকে আমরাও রাজনীতি করেছি, ও করেছে। ও কাঁদির গণ্ডির বাইরে যেত না, কাঁদি কেন্দ্রিক রাজনীতি করত। আর আমরা সারা জেলায় ছুটে বেড়াতাম, অদিত চৌধুরীর নির্দেশ যা দিত সেটা করে বেড়াতাম। ব্লকেরও যেমন রাজনীতি করতাম, পাশাপাশি শহরেরও রাজনীতি দেখতাম, শ্রমিক সংগঠনেরও রাজনীতি দেখতাম, অলরাউন্ডার ছিলাম। আর এরা শুধু কাঁদি কেন্দ্রিক, কাঁদি পৌরসভায় কাউন্সিলর ভাইস চেয়ারম্যান হয়ে আশিস রায় চেয়ারম্যান চলত। আজকে আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমরা যখন 2008 সালে আমি মুর্শিদাবাদ জেলা পরিষদের বামফ্রন্ট 32টা আসন পেল, 63টা ছিল তখন জেলা পরিষদে, এখন 78। এই 63-র মধ্যে 32 পেল বামফ্রন্ট আর 31 পেলাম আমরা কংগ্রেস। তো আমি 31 জনের দলনেতা মুর্শিদাবাদ জেলা পরিষদে। তো সেই সময় মুর্শিদাবাদ জেলায় কখনো 70,000 কখনো 1 লাখ মানুষের জমায়েত করে যেসব মিটিং মিছিল সভা সমিতিগুলো হয়েছে, প্রণববাবু ভারতবর্ষের অর্থমন্ত্রী 2008 সালে, তার আগে 2005 সালে 4 সালেও তিনি ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, বিভিন্ন জায়গায় বিলং করে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের সাংসদ থেকে যখন কোনো রাজনৈতিক কর্মসূচি করতে যেতেন, তা আমাদেরকে অন্ততপক্ষে এইটুকু ন্যূনতম সম্মান দিতেন, যে আমাদেরকে খবর দিতেন যে আমি যাচ্ছি অমুক দিতে, তোরা থাকিস। তো আজকে আমরা এতটাই অযোগ্য হয়ে গেছি যে আমাদের ওখানে যারা তখন তৃতীয় সারিতে ছিল, থার্ড বেঞ্চে বসতো, আমরা ফার্স্ট বেঞ্চে বসতাম। প্রণববাবু ভারতবর্ষের অর্থমন্ত্রী, প্রণববাবু ডিফেন্স মিনিস্টার, আমি নির্বাচনে লড়াই করেছি, সেই নির্বাচনে প্রণববাবু আমার হয়ে প্রচারে গিয়েছে জেলা পরিষদের সিটে। এমএলএতে লড়াই করেছি 2011 সালে, ওনার ছেলে অভিজিৎ নলহাটিতে লড়াই করেছে। নলহাটিতে বক্তৃতা তার হয়ে দিয়ে আমার জন্য বক্তৃতা করার জন্য হেলিকপ্টারে করে এসে বহরমপুর ব্যারাক স্কোয়ারে নেমে আমার জন্য রোড শো করেছে। প্রণববাবুর মতো ব্যক্তি, আমরা এইভাবেই পলিটিক্সটা করতাম। এবং প্রণববাবুর মতো ব্যক্তি প্রতি বছর দুর্গাপুজোতে তার যে দেশের বাড়ি কিন্নাহারের মিরাটি, সেই মিরাটিতে পুজোতে প্রতি বছর যেতেন। প্রতি বছর আমাদেরকে ডাইরেক্ট ইনভাইট করে তার যারা পিএসও থাকতো, যারা তার কাছের লোক থাকতো, তারা আমাদেরকে ফোন করে বলতো, দাদা বলেছে ইনভাইট থাকলো, পুজোতে আসবি। যখন আমরা সেখানে অষ্টমীর দিনে গিয়েছি, তিনি নিজে পুজো নিয়ে ব্যস্ত, তার মধ্যে তিনি আমাদের উপরে খোঁজ রেখেছেন যে খাওয়া দাওয়া করে তারপরে যাবি, নাহলে গৃহস্থের অকল্যাণ হয়। এটা প্রণববাবু আমাদের প্রতি দেখাতেন সে ভালোবাসার জায়গাটা। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের, যারা আমরা ফার্স্ট বেঞ্চে ছিলাম, প্রণববাবুর ড্যাশ চালাতাম, আজকে আমাদের এই দলে এসে কি অবস্থায় আমরা পড়েছি, যে যারা থার্ড বেঞ্চে বসতো তারা ফার্স্ট বেঞ্চে, যারা পলিটিক্সের মধ্যেই ছিল না, ব্যবসাদার ছিল, তারা শুভেন্দু অধিকারীকে 5 কোটি মেরে এমপি সিটে দাঁড়িয়ে এমপি হয়ে গিয়ে তারা ওখানে ব্যবসা চালাচ্ছে। তারা আবার 4-5টা করে পোস্ট পাচ্ছে, সাংগঠনিক জেলার সভাপতি,
আরও অন্যান্য, তারপরে এই এতেকার যে আছে মুসলিম এর কমিটি, তার সভাপতি, বিভিন্ন জায়গায় তারা বিলং করছে। আর আমরা সামান্য একটা কোনো জায়গাতে আমাদের জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট 2025 সালের 5ই মে জেলাতে গেলেন। সেই জেলাতে গিয়ে বহরমপুর ব্যারাক স্কোয়ারে তিনি নামবেন। তো আমার সেখানে নিজে হোম জায়গা, আমার বহরমপুরেও থাকার জায়গা আছে, সেখানে থাকি। তো আমাদেরকে আগের দিন 10টার সময় মেসেজ দেওয়া হলো যে দিদি 12টায় 12:30টায় নামবে, হেলিপ্যাডের এখানে আসতে হবে। তা আমার মতো একজন এতদিনের সিনিয়র রাজনীতিবিদ, আমার সেখানে হেলিপ্যাডে যাওয়ার লিস্টে নাম নাই। যে খলিলুর রহমান জঙ্গিপুরে বাড়ি, বহরমপুর থেকে 80 কিলোমিটার দূরে থাকে, বাসদেবপুরের ওখানে, তো তার নাম 1 নম্বরে লিখে রেখেছে জেলা প্রশাসন, তাই না? তারপরে 1 নম্বরে ও, 2 নম্বরে আবু তাহের আখরুজ্জামান রাজ্যের প্রতিমন্ত্রী, 4 নম্বরে অপূর্ব সরকার জেলার সাংগঠনিক সভাপতি, 5 নম্বরে সভাধিপতি, আর আমরা সেখানে ঘোড়ার ঘাস কাটা। বহরমপুরে আমরা প্রেজেন্ট আছি, আমাদের নাম নেই হেলিপ্যাডে ঢোকার। আর যে প্রেজেন্টই নাই, যে তার বাড়িতে আছে ধুলিয়ানে, তার নাম 1 নম্বরে লিখে রেখেছে। যখন আমি ডিএমকে ডাকছি যে আমরা কি হেলিপ্যাডে যাওয়ার, মমতা ব্যানার্জিকে রিসিভ করতে ওখানে যাওয়ার যোগ্য নয়, তো যে আমি বলতে পারবো না। তাহলে কে বলবে? ডিএমের যে বাংলোতে থাকে সেই সার্কিট হাউসের সামনে হেলিপ্যাড ব্যারাক স্কোয়ারে, আর সেখানে 5 জনের লিস্ট। তাহলে আমাদেরকে ওখানে ঘোড়ার ঘাস কাটার জন্য তৃণমূলে। এটা আপনি কবে থেকে আজ করতে পেরেছেন যে আপনারা ঘোড়ার ঘাস কাটছেন? তো অনেক দিন থেকেই আজ করছি। আমাদের বলতে পারেন 2023 সাল থেকে, মানে 23-এর লোকসভার আগের যে পঞ্চায়েত নির্বাচন হলো, তখন থেকে আমার বিধানসভায় আমার কথায় টিকিট হচ্ছে না। ব্লক সভাপতি আর জেলা সভাপতি আর্থিক লেনদেন করে তাদের টিকিট দিয়ে দিচ্ছে, ফর্ম বি দিয়ে দিচ্ছে, ফর্ম বিক্রি হয়ে যাচ্ছে। অথচ আমাদের মতো, আমাদের এতটাই আমরা নির্বোধ, বা এতটাই আমরা অযোগ্য, এতটাই আমাদের রাজনৈতিক দৈন্যদশার মধ্যে পৌঁছে দিয়েছে যে আমাদের নেত্রীকে বললাম ওভার ফোনে, নেত্রী বলল আমি মলয় ঘটককে পাঠাচ্ছি, সব সমাধান হয়ে যাবে। আইনমন্ত্রী গেলেন, 4 ঘন্টা নিয়ে আমাকে নিয়ে অপূর্ব সরকার, শাওনি সিংহ রায় আর আমার বিধানসভার 2 জন ব্লক সভাপতিকে নিয়ে একটা হোটেলে 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হলো। সেখানে আমার যারা মনোনয়ন করেছিল তাদের লিস্ট চেয়ে নেওয়া হলো। বললো যে পরের দিন বেলা 3টির ভিতরে ফর্ম বি জমা করার ডেট অফিসিয়ালি। বললো তোমার হাতে দেওয়া হবে না, এটা ডিএমের মাধ্যমে কাঁদি এসডিও থেকে তোমার ভরতপুর 1-2 ব্লকে চলে যাবে। আমি সেই ভরসায় রাজ্যের আইনমন্ত্রী মমতা ব্যানার্জির পাঠানো প্রতিনিধি, তার উপরে কে ভরসা রাখবেন? রেখে চলে এলাম। রাত্রি 11টায় বাড়ি ঢুকে রাত্রি 12:30টায় আমার এক কাছের ছেলে সে বলছে আপনি চলে গেলেন। তারপরে ফর্ম বি জেলা পরিষদের অডিটোরিয়াম হলে খুলে রাত্রি 2টোর সময় ফর্ম বি ব্লক সভাপতিদের টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। বাহ, আপনি শুনলে? হ্যাঁ, কি করব? সকালবেলায় উঠে অপূর্ব সরকারের কাছে গেলাম, সে চেয়ারম্যান তখন, আর শাওনি সভাপতি। বললাম কি ব্যাপার, কালকে যে রাত্রে আলোচনা হলো মলয়দার সামনে 43% টিকিট আমার লোকরা পাবে ফর্ম বি, আর একটাই 40% পাবে, তা সেটা কোথায়? যে আমি বলতে পারবো না। কে বলবে? রাত্রে তুমি বলতে পারলো আর এখন বলতে পারবো না, তার মানে? তো বলছে আমি জানি না, সে শাওনিকে বলো। শাওনি সভাপতি, আমি চেয়ারম্যান, আমি ডাকের বায়ু, আমার কোনো কথা চলে না। তাহলে ভালো, তাহলে সেইখানে সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর পর আমার কি মর্যাদা আমি পেলাম? আমি যেখানকার বিধায়ক, সেইখানকার পঞ্চায়েতের টিকিট, পঞ্চায়েত সমিতির টিকিট, জেলা পরিষদের টিকিট তাদের ইচ্ছা মতো দিদা হচ্ছে। সে আজকে গলা উঁচিয়ে বলছে আমি 2023 থেকে তাদেরকে সরাতে বলছি, আর তারা এই 4 দিন আগেও সেই মুস্তাফিজুর রহমান সুমন বলেছে
যে 12টা প্রধান আছে তার ভিতরে একটা বিজেপি, 11টা তৃণমূলের প্রধান আছে, কেউ এমএলএর সঙ্গে নাই। আরে তুই চোর পুষে রেখেছিস, তুই টাকা দিয়ে টিকিট দিয়েছিস, তোর সাথে থাকবে না তো এমএলএর সঙ্গে থাকবে? আমি তো তোদের মতন তোলাবাজ আর তোদের মতন চোরদের নিয়ে কোনোদিন একই বেঞ্চে বসে আমি দল করতে পারবো না। কারণ দলকে বারবার বলেছি যে এদেরকে সরিয়ে দেন, এরা যেটা করছে এই জিনিস মেনে নেওয়া যায় না বা কোনো মতে মানা সম্ভব না। দল বারবার বলছে ঠিক আছে বসো, দেখছি, তুমি মুখ খুলো না, তুমি চুপ থাকো। কখনো শোকজ হচ্ছি, কখনো ওয়ার্নিং চিঠি আচ্ছা, লাস্ট অধিবেশনে দেখলাম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন, মানে এরকম ভাবে গিয়ে বসলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ একটু ক্ষুব্ধ লাগলো, মানে কি কথা হলো? না, আমি ওনাকে লাস্ট বললাম যে আপনার কাছে আমি একা কোনো মতেই সময় পাচ্ছি না, আমার কিছু কথাবার্তা বলার আছে। তো আপনাকে অনেকবার বলেছি, আপনি 5 তারিখে জেলায় গিয়েছিলেন তখনও বলেছি, আজ পর্যন্ত কিছুই হচ্ছে না। তা আমাকে উনি বললেন যে ঠিক আছে দেখছি, তুমি একটু সময় দাও। আর দল যে সাবধান করলে আপনাকে, আর কিছু বললে আর দলে রাখাই হবে না? ওটা আমাকে কিছু বলেনি, রাখা যাবে না, ঘাড় ধাক্কা দেবে না। লাস্ট ওয়ার্নিং ওয়ার্নিং দিয়েছে বলে আমি কিছুদিন চুপচাপ থেকেছি। কিন্তু যখন সীমা লঙ্ঘন করছে তারাই, তাদের ব্লক সভাপতিরা যখন সীমা লঙ্ঘন করছে, তখন আর আমি ওসব চিঠির গুরুত্ব আমার কাছে কিসের? দলটা কি করবেন, আর করবেন না ছাড়বেন? কী করবো সেটা সময় কথা বলবে। আমি তো বলেছি 15ই আগস্ট পর্যন্ত এখনও যা চলছে, যা ঘটছে সেটুকু ওয়াচ করছি, আর এইভাবে করব। তারপরে গ্রাসরুটে নামবো, গ্রাসরুটের মানুষ কি চাইছে, আমার কথার গুরুত্ব তাদের কাছে আছে না এই যারা মমতা ব্যানার্জির ক্ষমতার অপব্যবহার করে জেলার নেতা, ব্লকের নেতারা লুটপাটের রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে, তাদের কথা কতটা শুনে না আমার কথা শুনে, সেটা আবার মানে পরীক্ষা হয়ে যাক। যদি নতুন দল হয় তাহলে কবে সেটা? দল ওপেন হবে 1 জানুয়ারি 2026। আর বাবরি মসজিদ? বাবরি মসজিদ 6 ডিসেম্বর 2025, ওটা শিলান্যাস হবে। পয়সা করতে পারবে না তো? পয়সা নিশ্চয়ই আসবে, যে খাই চিনি যোগাই চিন্তামণি, হ্যাঁ বলে একটা কথা আছে। হ্যাঁ, যে খাই চিনি যোগাই চিন্তামণি। আমি যে বাবরি মসজিদ করব সেটার জন্য অগণিত মানুষ আমাকে হেল্প করার জন্য বসে আছে। আমি মোটামুটি একটা প্রথমে ভেবেছিলাম 5-6 বিঘি জায়গার উপরে করব। এখন সেটা আমার পরিকল্পনা প্রায় 14 বিঘা জায়গার উপরে একটা বাবরি মসজিদ হবে, একটা হসপিটাল হবে গরিব মানুষদের জন্য, আচ্ছা, আর একটা মুসাফিরখানা হবে। অর্থাৎ বাবরি মসজিদ যারা দর্শন করতে আসবে, ভিন্ন রাজ্য থেকে হোক, বিভিন্ন জেলা থেকে হোক, তারা এসে যাতে ন্যূনতম একটা কস্ট জমা দিয়ে সেখানে খাওয়া, থাকা, স্নান করার সুবিধা পায়, এই ধরনের ক্যাপাসিটি 13 বিঘি জায়গার উপরে হবে, করা হবে। আচ্ছা, একটা বিষয় যে আপনার সঙ্গে কংগ্রেসের একবার যোগাযোগ হয়েছিল কয়েকদিন আগে, মানে আপনি কংগ্রেসে না গিয়ে আপনি হঠাৎ করে আলাদা দল ভাবছেন কংগ্রেস থেকে? দেখেন, আমি কংগ্রেসটা 2012 সালের নভেম্বর মাসে ছেড়েছিলাম একজন মহিলার জন্য। সেই মহিলার নাম হচ্ছে অতসী চ্যাটার্জি। তিনি পিএইচডি পাস। তিনি আবার গ্রামগঞ্জে মুর্শিদাবাদের আনাচে কানাচে তিনি অধীর চৌধুরীর খুব ঘনিষ্ঠ, শোনা যায়। অধীর চৌধুরীর বেড পার্টনার। হ্যাঁ, আপনি এটা বলছেন? হ্যাঁ, অধীর চৌধুরীর বেড পার্টনার। এক বেডে শয়, ঘুমায়, তাহলে বেড পার্টনার না তো কিসে? ওর যে অরিজিনাল মিসেস ছিল অর্পিতা চৌধুরী, সে তো অনেক আগে ইনারি দয়াতে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। ইনারি পয়জন খেয়ে তিনি ব্রেন ডাল হয়ে গিয়ে তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। এবার ইনার রাজত্ব আর ইনার চৌধুরী অতসী চ্যাটার্জি মিলে এই ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, এবার কি আপনারা কি জানেন এর সম্বন্ধে? আমরা দলটা কিসের জন্য ছেড়েছি? এই ভদ্রমহিলা এত অহংকারী, তিনি আরএসএসেরও সদস্য, আবার তিনি এআইসিসিরও সদস্য। কংগ্রেসের এআইসিসির সদস্য অতসী চ্যাটার্জি, দেখুন গা কাগজে কলমে, মুর্শিদাবাদ থেকে। আর অধীর চৌধুরী হচ্ছে একদম সিডব্লিউসির মেম্বার, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য।
আর তার এই অতসী চ্যাটার্জি কিসের বলে, তার বাড়ি ওখানে না, মুর্শিদাবাদে, তার কিসের রিলেশন? তাহলে সে আরএসএসেরও সদস্য, নীতিন গডকরিজি, রাজনাথ সিংজিদের সঙ্গেও তার মধুর সম্পর্ক, আবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির তার অধীর চৌধুরী সিডব্লিউসির মেম্বার, আর তাকে এআইসিসির সদস্য করে রেখেছে অতসী চ্যাটার্জি। দাদা একটু হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাহলে এই ধরনের লোকের সঙ্গে পলিটিক্যালে একই লাইনে বসে, একই সিটে বসে তো চলা যায় না। তার জন্য তো 2012 সালে ছেড়েছি। তাহলে সেই অধীর চৌধুরী তো আছে, সিডব্লিউসির মেম্বার আছে, সেই অতসী চ্যাটার্জি আইসিসির সদস্য আছে। আবার দিল্লিতে গেলে দেখি দিল্লির কালীবাড়িতে বিভিন্ন দপ্তরে রাজনাথ সিং, নীতিন গডকরির দপ্তরে সোজাসুজি প্রবেশ অধিকার পায়। মানে অধীর চৌধুরী সেই সূত্রে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন? এ তো যোগাযোগ তো আছেই, তা নাহলে এখনও হেরেছে, তারপরে 22টা সিকিউরিটি কী করে থেকে যায়, এখনও কেন্দ্রীয় সরকারের দুটো গাড়ি তার পিছু পিছু কী করে তার খরচাকে যোগায়, এবং দিল্লিতে 7টা বেডরুমের 2.5 বিঘি জায়গার উপরে এখনও বহাল তবিয়তে বিরোধী দলনেতাদের যে রুম ছিল, সেই রুমে কি করে এখনও থেকে যায়। খোঁজ নেন না আপনারা অধীর চৌধুরী সম্বন্ধে। আচ্ছা, এটা তো অধীর চৌধুরীর অংশটা গেল। আপনি মুসলিম ভোট নিয়ে বারবার বলেছেন বাঙালি মুসলিম। মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি রেড রোডে যান, হিজেব পরে তিনি মুসলমানদের পাশে দাঁড়ান, নামাজে অংশগ্রহণ করেন। সেটার সঙ্গে কি অসুবিধা হচ্ছে? সেটা মমতা ব্যানার্জি ভালোবাসেন, মানে একদম ভালোবাসেন, এখনও ভালোবাসবেন। মমতা ব্যানার্জিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ সবাই নেত্রী মানে, মুখ্যমন্ত্রী মানে সম্মান করে, শ্রদ্ধা করে, আমিও করব। কিন্তু দলে থাকবে। কিন্তু কেন থাকবো? তার যেসব লোকরা ওখানে উল্টোপাল্টা করছে, লোকের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে। একটা কান্দি পৌরসভায় 3,68,000 টাকা করে বেনিফিশিয়ারিকে ঘর দেওয়া হয় আরবানে প্রকল্পের। এই যে ববি হাকিম যে দপ্তর, সেই দপ্তর থেকে যেসব ঘর যায় 3,68,000 টাকা, তাহলে সেখানে তারা ঘর পাচ্ছে 3,68,000 টাকা। তারা ভোটের রেজাল্টের নিরিখে 3 নম্বর। বহরমপুর পৌরসভাও তাই, ডোমকল পৌরসভাও তাই। আর গ্রামগঞ্জের মানুষ যেখানে ভোটে 100%-এর ভিতরে 80%, 85% মুসলিমরা যেখানে ভোট দিতে যায়, তার 90% ভোট মমতা ব্যানার্জিকে দেখে দেয়। তাহলে যারা ভোটের রেজাল্টে 3 নম্বর, তারা নেতৃত্বে থাকবে। আর যারা আমরা 1400 ভোটের ভিতরে 1200 পাই দেবো, আমাদের 4 নম্বর বেঞ্চিতে বসে থাকতে হবে। আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে কত মুসলমান ভোট আছে যে ভোটটাকে, মানে আপনি নিজেকে মুসলমানদের নেতা হিসেবে ঘোষণা করে ফেলেছেন? শুভেন্দু অধিকারী যেমন হিন্দুদের নেতা, আপনি মুসলমানদের নেতা। কত মুসলমান ভোট আছে যে আপনি একটা, মানে সরকার এই মুহূর্তে সেই গোটা রাজ্য জুড়ে তার দাপট বিরাট, সেই দলটার বিরুদ্ধে আপনি সরব হয়ে রাজনৈতিক লড়াই? সেই দলটার বিরুদ্ধে আমি সরব হচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি সরব হচ্ছি না। কিন্তু আমার জেলার মানুষ, আমি আপনাকে পরিষ্কার করে বলছি যে 72% মুসলিম ভোটার, সেই যে ভোটাররা 72%, মানে 100-র ভিতরে 72টা মুসলিম ভোটার মুর্শিদাবাদ জেলায়, 59 লাখ ভোটার আছে। তার মধ্যে 72%-এ ক লাখ হচ্ছে দেখুন, 45 লাখের পর। বাকি 28%-এ হিন্দু ভোটার। সেই 28%-এর ভোটের ভিতরে পোল হয় 70%। আর যেখানে কী বলে 72% ভোটার, সেই ভোটারের ভিতরে পোল হয় 85 থেকে 90%। সেই ভোটটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে। তাহলে তাদের কোনো চেয়ারম্যান, কোনো মন্ত্রিত্বে বা কোনো ভালো উন্নয়নের জায়গায় রাখা, তাদের কি দাবিটা অন্যায়? তো তারা সেখানে সেই সব নেতৃত্বেও আসতে পারবে না, তাদেরকে মন্ত্রিত্বেও দেওয়া হবে না। 20টা সিট জিতে সেখানে একজন মন্ত্রী আছে, তাও আবার হাফ। আর বাকি যেখানে 11টা সিট জিতে আছে কলকাতায়, কজন মন্ত্রী আছে, কটা করে দপ্তর আছে, আপনি ভালো করে দেখুন তো। তাহলে এটা কি শুধু কলকাতা কেন্দ্রিক দল?
মানে কাদেরকে ইশারা করছেন, মানে ফিরাদ হাকিম? আমার কোনো হাকিম ফাকিম বলে লাভ নাই। সার্বিক কলকাতায় 11 জন এমএলএ আছে কিনা আপনি সেটা দেখুন। সে 11 জনই টিএমসির এমএলএ, তাহলে তারা মন্ত্রিসভায় কে কত প্রাধান্য পেয়েছে, কার কত জায়গা আছে, কে কটা দপ্তর নিয়ে আছে। শুধু ফিয়াদ হাকিমকে কেন সিকিউরিটি করছেন? সে তো মেয়র আছে আর একটা দপ্তরে আছে, আগের দুটো দপ্তর ছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরী? সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা দপ্তরে আছে, সে তো কলকাতার না, সে বর্ধমানের মন্তেশ্বর থেকে জিতে এসছে। আগে ছিল এতে মঙ্গলকোট, এখন মন্তেশ্বর। আর বাকি এখানে চন্দ্রিমা ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, তারপরে আপনার অরূপ বিশ্বাস, তারপরে শশী পাঁজা, এত মন্ত্রিত্বে সব, ইন্দ্রনীল সেন, আপনি কটা নাম নেবেন? তাহলে তারা দপ্তর নিয়ে গোটা রাজ্যটাকে তারা চালাবে। আর ভোটটা দেবে কারা? ভোটটা কারা দিচ্ছে? ভোটের তো সঠিক মূল্যায়নটা করতে হবে। আমাকে একবার ভোট দিয়েছে, তা আমি ভোট দিয়েছেন নেত্রীর প্রতীক নিয়ে, আমি ভোটে জিতেছি 43,383 ভোটে। আমি একটা লোহাদা ঘাটের নদীর উপর একটা ব্রিজ নির্মাণের জন্য ওই জেলার ডিএম রাজশ্রী মিত্রকে অন্ততপক্ষে 7 বার বলেছি। মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক মিটিংয়ে রবীন্দ্র সদনে বলেছি, আবার মালদাতে বলেছি, আরও এক জায়গায় বলেছি, 3 বার বলেছি, আর ডিএমকে 7 বার। আজও পর্যন্ত 2025 সালের 5ই মে জেলায় গেলেন, 518-19 কোটি টাকার উন্নয়নের বরাদ্দ করলেন। ভরতপুরে কানাকড়ি নেই। উন্নয়ন যে হয় না এটা আপনি স্বীকার করলেন। আমি সার্বিক কেন, উন্নয়ন তো হয়েছেই, উন্নয়ন তো হয়েছেই, তো বললাম 518 কোটি। সেটা তো পক্ষপাতমূলক, সেখানেও যারা রান্না করছে তারাই আগে ভালো করে বড় মাছের মাথাটা খুলে খেয়ে নিচ্ছে। আচ্ছা, বুঝতে পারলেন? মানে এত অভিমান জমেছিল আপনার মধ্যে। হ্যাঁ, তো মমতা ব্যানার্জির উন্নয়ন তো করছে। আমি তো বলছি 518 কোটি টাকা 5ই মে তিনি গেলেন এবং 6ই মে সুতিতে মিটিংয়ে ওপেন ডিক্লেয়ার করলেন। সেখানে ভরতপুর বিধানসভায় কানাকড়ি নেই। সেখানে কাঁদিতে তিনি কাঁদির নেতা 3 নম্বরে থাকে তার নিজের ওয়ার্ডে ভোটের নিরিখে। 2024-এর লোকসভা ভোটের নিরিখে রেজাল্ট সিটে 1 নম্বর কংগ্রেস, 2 নম্বর বিজেপি, 3 নম্বরে এই জোড়া ফুলের প্রতীক। তিনি জেলার নেতা, তিনার একজন ভাই সে গ্রাম থেকে জিতে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি দাদা, আর এক ভাই পৌরসভায় জিতে এসে চেয়ারম্যান। তাহলে ভাগ বাটোয়ারার রাজনীতিটা কে প্রাধান্য দিচ্ছে আর কি কিসের স্বার্থে দেওয়া হচ্ছে? আর আমরা একটা মানুষের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া 3টে জেলার মানুষ উপকৃত হবে একটা নদীর উপরে ব্রিজ করতে। তার আনুমানিক খরচা 30 কোটি থেকে 35 কোটি। 518 কোটিটার মধ্যে সেটা পাওয়া যায় না, সেটা নাম থাকে না। আর আমাকে সেই দলের হয়ে ঢাকবাজি বেড়াতে হবে। শেষ প্রশ্ন, সেটা হলো দলের নাম কীভাবে ভেবেছেন? আমি ভাই কথা বেশি বলি, একটু কাজও বেশি করি। আমি মুর্শিদাবাদ, এই উত্তর 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া মিলে প্রায় 100 জনের সাথে আমার যোগাযোগ আছে। 100 জন লিডারের সাথে। তারা কেউ এমএলএ এমপি না, আচ্ছা, কিন্তু তারা কেউ কংগ্রেসের নেতা, কেউ সিপিএমের নেতা ছিল, কেউ তৃণমূলের এখনও নেতা আছে। এইরকম 100 জনের সাথে আমার, বিজেপিরও আছে। এইসব নেতাদের সাথে আমার সরাসরি যোগাযোগ আছে। তাদের মধ্যে এই যাদবপুরে, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা 4-5টা ছেলে আছে। তাদেরকে আমি সরাসরি দায়িত্ব দিয়েছি যে তোমরা একটা স্ট্রাকচার তৈরি করো, ইলেকশন কমিশনের ফরম্যাট মেনে তোমরা একটা রেডি করো, প্রয়োজন হলে যেন আমরা সেটা এগাতে পারি। কাজেই সেখানে আমি নেই, কারণ আমাকে দল যদি এটা নিয়ে তদন্ত করে আমাকে কোনো জায়গায় ধারে কাছে পাবে না। কারণ তোমার বয়স কত তা আমি জানি না, তবে 1997 সালে যখন ইনডোর আর আউটডোর হয়েছিল
সোনিয়া গান্ধী আর সীতারাম কেশরী তখন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি। তো উনি এসেছিল সোমেন মিত্রর নেতৃত্বে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে, আর আমাদের এই নেত্রী তখন আউটডোরে এই মেউ রোডে এখানে। তা আমরা ঘটনাক্রমে সেই মেউ রোডে ছিলাম নেত্রীর সঙ্গে। আর সোমেন মিত্ররা, মদন মিত্রও সেদিন মেউ রোডে ছিল না, ওই ইন্ডোরে ছিল। পরে 97 সালের পরে 98-এর 1 জানুয়ারি দল হয়ে গেল। দলটা তখন ওই মুকুল রায় আর নর্থ বেঙ্গলের 2-4 জন, এই ফরিদুল বলে, এই দিনেও ডায়াসে দেখলাম ফরিদুলকে কলকাতায়, লম্বা চওড়া ফর্সা ফরিদুল, ও মুকুল রায়ের সঙ্গে ওই দলের ফরমেটের টাইমে ছিল। সেই মুকুল রায় কোথায়? এই ফরিদুলদেরই বা কী অবস্থান, বা নর্থ বেঙ্গলের যারা ছিল তাদেরকে অবস্থান। তাহলে যাদেরকে করতে দিয়েছি তারা রেডি করুক, যখন সময় হবে একদম লাফ মেরে তাদের ঘাড়ে গিয়ে বসে পড়বো। কেউ ফোন করেছিল দল থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এত ব্যস্ততার মধ্যে তেনারা থাকেন, তেনারা এইসব নিয়ে আমাকে এখন ফোন করা। আপনি এত ছোট হয়ে গেছেন। হ্যাঁ, আমাদের কোনো গুরুত্ব তো নাই। যদি গুরুত্ব থাকতো তাহলে কি আর এত কথা বলার বা এত বারবার অনুনয় বিনয় করার দরকার হতো? আপনারা দেখলেন বেঙ্গল লিবার্টির পডকাস্ট, এবং সরাসরি কথা বললাম হুমায়ুন কবিরের সঙ্গে, এবং তিনি বেশ কিছু তথ্য তুলে ধরলেন, অধীর চৌধুরীর প্রসঙ্গ তুলে ধরলেন। হুমায়ুন কবির নতুন দলের পক্ষে সওয়াল করছেন, এখন দেখার বিষয় যে তিনি দলটা কতদূর এগোতে পারেন। তবে এবারের রাজ্য রাজনীতি একটু অন্যরকম আকার ধারণ করবে ভোটে, এটা শিওর বলা যেতে পারে না। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি যেটুকু করতে চাইছি, এখনও দলের নেতা নেত্রীর প্রতি আমার পূর্ণ আস্থা আছে, বা 15ই আগস্ট অবধি পূর্ণ আস্থা থাকবে। তার মধ্যে যদি তিনারা, তারপরে আমি তো বললাম গ্রাসরুটে প্রতিদিন বেরাবো, 2টো করে ব্লক প্রতিদিন অবজারভেশনে বেরাবো, লোকের বাড়িতে যাব, লোকের মসজিদে যাব, লোকের মন্দিরে যাব, চা খাবো, গল্প করব। আমাকে আপ্যায়ন করার লোকের অভাব হয় না, তো এইগুলা করব। করে 2 মাস 3 মাসে ধরেন পুজো চলে আসবে, পুজোর টাইমটা ইচ্ছা আছে একটু বাংলাদেশে ঘুরতে যাওয়ার। পুজোর যখন ছুটি ফুটি থাকবে তখন একটু যদি ভিসা পাই তাহলে ঢাকাতে যাব ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে একটু যাব, রিলেশনের লোকজন আছে তাদের সাথে একটু ঘুরে টুরে এসে তারপরে পুরোপুরি নেমে যাবো। আর যদি এখনও নেতৃত্ব যদি সঠিক মূল্যায়ন করে, 3 নম্বরে যারা থাকবে ভোটের নিরিখে, বহরমপুর পৌরসভায় রেজাল্টের নিরিখে 3 নম্বর, 44,000 ভোট পেয়েছে অধীর চৌধুরী। নির্মল সাহা বিজেপি, সে পেয়েছে 39,000। আর আমাদের 22টা পৌরসভার কাউন্সিলর আছে, তারা ভোট পেয়েছে 12,700। তারা দেবে নেতৃত্ব, কেউ যুব সভাপতি, কেউ মাদারের সভাপতি। গাঁধীতেও ওই ওয়ার্ডে 3 নম্বর হয়ে তিনিও নেতৃত্ব, আবার বহরমপুরেও পৌরসভায় 3 নম্বর হয়ে। তা পিছনে থেকে যদি নেতৃত্ব পাওয়া যায়, আমরা একবার দেখি না পিছনে থেকে বা ভোটের নিরিখে সামনে থেকে না পিছনে থেকে কি হয়, একবার পরীক্ষা নিরীক্ষা করা তো ভালো। বেঙ্গল লিবার্টির নতুন চ্যানেল বেঙ্গল লিবার্টি ভালোভাবে সঠিক খবরটা পরিবেশন করুন। কারো পক্ষপাতমূলক কোনো খবর পরিবেশন করলে সেটা বেশি দিন লাস্টিং করে না। নিজেদের যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে সত্যের উপরে দাঁড়িয়ে চলতে হবে। অবশ্যই এটাই বলবো আপনাদের জন্য। আর সম্পর্ক কি একই রকম থাকবে? নিশ্চয়ই, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক এখন। হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, না থাকার কি আছে। আমি একটু স্বাধীনচেতা মানুষ। আমি আমার কোনো অহংকার কাউকে দেখায় না। আমি রিক্সাওয়ালার সাথেও বসে চা খাই। আবার যদি বলেন 7 স্টার হোটেলে দিল্লিতে বলুন, মমতা ব্যানার্জি একবার সুযোগ করে দিয়েছিল, সিল্ক বোর্ডের মেম্বার। তো কলকাতা ইয়ারে চাপতাম, ওখানে নেমে লালবাতিওয়ালা গাড়ি লেগে থাকতো, নিয়ে যেত 7 স্টার হোটেলে। তো অন্যান্য মেম্বাররা সব ড্রিঙ্কস ফিঙ্কস করতো, হাইফাই ড্রিঙ্কস থাকতো। আমি ওখানে নিরামিষ 2টো বাদাম খেয়ে ঘুমিয়ে পড়তাম। এই তো আমার জীবন। কাজে আমি ওই আপার লেভেলেও মিশতে পারি, আর লোয়ার লেভেলে তো একদম আমার জন্মটাই একদম মাটি থেকে। আর সেই মাটি থেকে আমার বাবা পলিটিক্স করতেন না, আমার জেঠু তো দাদা ফাদারা পলিটিক্সে ছিল কংগ্রেসে। সেই সুবাদেই কংগ্রেসে 1982 সালে ঢুকেছিলাম।
2012 সাল, মানে দীর্ঘ 30 বছর কোনো এই যে লোকে এখন বলে আমাদের সম্বন্ধে যে আমরা লোভ লালসায় বা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এইসব দল বদল করি, এটা আমাদের ক্যারেক্টার না। কারণ আমি দীর্ঘ 30 বছর পরে এই অতসী চ্যাটার্জির অত্যাচারে আমি ছেড়ে মমতা ব্যানার্জির কাছে, আগে ছিলাম যুব নেত্রী তখন মমতা ব্যানার্জির কাছে, আবার মধ্যে তৃণমূল দল হওয়ার পর সেখানে লোকজন কম ছিল, ভোটের পার্সেন্টেজ ছিল না, তাই কংগ্রেসে ছিলাম। কংগ্রেসে 2003-এ জেলা পরিষদ, 2008-এ জেলা পরিষদ, বিরোধী দলনেতা, 11তে এমএলএ, 18 মাসের মাথায় রিজাইন দিয়ে বুকের পাটা কার আছে? এই অপূর্ব সরকাররা দলে এসছে, রিজাইন দিয়ে এসছে। এই আবু তাহের খানরা, আকরুজ্জামানরা কেউ রিজাইন দিয়ে আসেনি। হুমায়ুন কবির বিধায়ক পদে রিজাইন দিয়ে চলে এসছে। এখনও বলছি, মমতা ব্যানার্জি যদি কাল বলে তুমি এত কথা বলছো, আমি তোমাকে টিকিট দিয়েছি, তুমি বিধায়ক হয়েছ, আমাকে কাল বললে আমি পরশুদিন ছুটির বারটা পার করে সোমবার এসে রিজাইন দিয়ে দেবো। বিরাট বড় এতটা বুকের পাটা রাখি আমি। আমি কারোর জন্য লালায়িত নই যে আমাকে এই করে খেতে হবে। এই সম্মানের জন্য দল করি, সেই সম্মানটা আছে কোথায়, পাচ্ছি কোথায়? জেলায়। একদম পুরো মুখোমুখি এই মুহূর্তে হুমায়ুন কবির কথা বললেন, দলে সম্মান পাচ্ছেন না, একটা আলাদা দল তিনি ভাবনা চিন্তা করছেন। এখন দেখার বিষয় 15ই আগস্ট পর্যন্ত দেখবেন, তারপর তিনি স্বাধীন হবেন কি হবেন না সেটা তার সম্পূর্ণভাবে দলের যেই প্রেক্ষাপট বা দল কি ভাবছে সেটার উপর ডিপেন্ড করে হুমায়ুন কবির তারপর তার মতো করে সিদ্ধান্ত নেবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টির পডকাস্ট, হুমায়ুন কবির আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আরও অন্যান্য খবরে আপডেট থাকার জন্য অবশ্যই নজর রাখুন একদম বেঙ্গল লিবার্টির পর্দায়। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন এবং স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ, থ্যাংক ইউ।